দাঁড়িয়ে আছো তুমি যেখানে বলেছিলাম আমি। এটা একদমই ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা অডিও। দাঁড়িয়ে আছো তুমি যেখানে বলেছিলাম আমি। আজকেই আপনারা দেখেছেন যে দুটো সোর্স মারফত ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং ম্যানেজমেন্টের লোক হাত তুলে দিয়েছে, বলে দিয়েছে যে ভালো প্লেয়ার পাওয়া যাচ্ছে না, ভারতীয় ভালো প্লেয়ার। প্রথম সোর্সটা আপনারা দেখেছেন যে ইস্টবেঙ্গল ক্লাব থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে বলেছে যে ভারতবর্ষ জুড়ে এত ভালো প্লেয়ারের অভাব যে আমরা চেষ্টা দিয়েও টাকা দিয়েও পাচ্ছি না। ওই আমাদের এই ইনি মানে শাহবাবু বলেছেন, ঠিক আছে, সেক্রেটারি এখন বলেছেন। এবং একই কথা আরও একজন বলেছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন না কে বলেছে, বোঝার কথাও নয়। এইটা কিন্তু দিনের শুরুতে বলেছে ইমামির বিভাস আগরওয়াল। কিভাবে বলেছে আপনারা অনেকেই খেয়াল করেননি। মাদি তালালে যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বেশ কিছু প্লেয়ারের নাম গুঁজে দিয়েছে, আমান, বিষ্ণু, সায়ন। মানে বলছে যে মাদি তালাল এসে এদের সাথে একটা বেশ ভয়ঙ্কর একটা জুটি তৈরি করবে। আমান, সায়ন, এদের বিষ্ণু, এদের নাম কেউ ইনক্লুড করে মাদি তালালে? আমান ওই কেরালা ম্যাচে কেরালার একদম থার্ড গ্রেড একটা টিম নামিয়েছিল, ক্লান্ত বিধ্বস্ত ছিল, একটা বল কোনো মতে পাথে কেড়ে নিয়েছিল। সেই ছেলেটার নামকে উচ্চারণ করে, উল্লেখ করে প্রেস বিজ্ঞপ্তিতে। তো এখান থেকে তো বোঝা যায় যে হাত তুলে দিয়েছে। এবং রূপক শাহবাবু তো হাত তুলে দিয়েছে। তো এই কথাটা কিন্তু আমি বহু আগে বলেছিলাম, মানে আপনার এই উইন্ডো ফুইন্ডো খুলে যাওয়ার অনেক আগে একাধিকবার বলেছি। এই অডিও করে বলেছি, প্লাস আমার যে চ্যাট ফোনাম আছে সেখানে তো আমি এবং আমার সতীর্থ অনেক ফ্যান আমরা প্রচুর আলোচনা করেছি যে লং টার্ম রোলিং কন্ট্রাক্ট, এই যে একটা ডাইনামিক্স আছে আইএসএলে, তার দরুন আপনি কোনো দিনই ভালো প্লেয়ারকে খুঁজে পাবেন না। তার কন্ট্রাক্ট শেষ করার আগেই তার যে ক্লাব আছে সে আরেকটা কন্ট্রাক্ট করে নেবে, রোলিং কন্ট্রাক্ট। এবং কেন করবে সেটা, কিভাবে ক্লাবের উপকারে লাগে, প্লেয়ারের উপকারে লাগে, কিভাবে ইনডাইরেক্টলি প্লেয়ারকে ব্ল্যাকমেল করা হয় যাতে করে সে বাধ্য হয়, মানে জ্ঞানত বা অজ্ঞানত মানে নিজের মর্জি অনুযায়ী বা নিজের মর্জির বিরুদ্ধে গিয়ে এই রোলিং কন্ট্রাক্টে সায় দেওয়া। এটাতে বহু আগে বহুবার বলেছি। তো আমি এখনও বুঝতে পারলাম না যে ক্লাব কর্তারা এবং ইমামি লোকদের বুঝতে কেন এতটা দেরি হলো। এই দেরি হওয়াটা এবার আপনারা দেখবেন কীভাবে এরা ব্লান্ডার করেছে। তো আমি কিছু কিছু আলোচনা করব কোথায় কোথায় ঠিকঠাক কাজ হয়েছে, কোথায় কোথায় বিশাল বড় ব্লান্ডার হয়েছে। প্রথম ব্লান্ডারটা, এইটা আমি বহুবার আলোচনা করেছি, যে নিতু বারবার বলেছে কোয়াদ্রাতকে দেখে ওর নাকি ভৌমিকের কথা মনে পড়ে। এখন ভৌমিক সাফল্য পেয়েছে কিভাবে, বা ভৌমিক বা পিকে ব্যানার্জি টাইপ কোচ তারা সবসময় সুপারস্টার নিয়ে কাজ করেছে। মানে আপনি যদি ভৌমিককে একদম ম্যাদামারা কিছু ছেলেকে দেন, আনকোড়া ছেলেকে দেন, ভৌমিক কিন্তু ফেল করবে। পিকের ক্ষেত্রে একই। আবার অমল দত্ত টাইপ কোচ, সে আবার বেশি সুপারস্টার নিয়ে হ্যান্ডেল করতে পারতো না। সে একটু আনকোড়া ছেলে, অপ্রতিষ্ঠিত ছেলেকে নিয়ে ভালো কাজ করতে পারতো, ওদের ভালো গ্রুম করতে পারতো। তো আপনি যখন বারবার বলছেন, মিডিয়ার সামনে বলছেন যে আপনার কুয়াদ্রাতকে দেখে ভৌমিকের কথা মনে পড়ছে, তো আমি ধরে নিতেই পারি যে আপনি কুয়াদ্রাতকে একটা ভৌমিক টাইপ একটা এনভায়রনমেন্ট দেবেন, সব সুপ্রতিষ্ঠিত ছেলে। কিন্তু আপনিও তো ভেবেছিলেন ওটা দিতে পারবেন, ভেবেছিলেন ক্রাউড ফান্ডিং করেছি, ম্যানেজমেন্টের নতুন ব্যবসায়ী ঢুকিয়েছি, ফান্ডিং বেড়েছে, জুপিটার ওয়াগানস এসছে, সাচি এসছে, ইমামি বাড়িয়েছে বাজেট, হয়তো টাকা দিয়ে আপনি সব কিছু করে নেবেন। না না, টাকা দিয়ে সম্ভব নয়। আশা করি এতদিনে আপনাদের মাথায় এটা কেউ ড্রিল করে ঢুকিয়ে দিয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে এটা বুঝতে এতটা সময় লাগলো, এবং তার ফলস্বরূপ এতগুলো ব্লান্ডার আপনারা করে ফেললেন। এই অপ্রতিষ্ঠিত টিম আপনি একটা পিকে ব্যানার্জির হাতে তুলে দেবেন, বা ভৌমিকের হাতে তুলে দেবেন, বা কুয়াদ্রাতের হাতে তুলে দেবেন। কুয়াদ্রাত যে কিনা কোনো দিন ভারতের বাইরে কোনো লেভেলের কোনো টিমেরই হেড কোচ ছিল না, সিনিয়র টিম ছেড়ে দিন, ইউথ লেভেলেও কাজ করেনি। এই যে অনেকে বলছে এই অ্যালেক্স সাজি, ওই সাজি, সেই সাজি, যে কোনো অপ্রতিষ্ঠিত প্লেয়ার ইস্টবেঙ্গলে এলে তার কী হবে কেউ জানে না। মানে তাকে গ্রুম করার ক্ষমতা নেই, আপনার কোয়াদ্রাতেরও নেই, আপনার বিনোরও নেই। তাহলে কি হবে? মানে জানি না, সত্যি জানি না কী হবে। যেমন ধরুন
আপনার ফরওয়ার্ড লাইনে 3টে অপ্রতিষ্ঠিত প্লেয়ার আছে। ডেভিড, যাকে নিয়ে বহুত বার বেড়েছে ইস্টবেঙ্গল মিডিয়া টিমের, একের পর এক হাবিজাবি ফলস ক্লেম করে যাচ্ছে, গ্লোরিফাই করে যাচ্ছে। ওর কী হবে আমি জানি না, কেননা ওর বেশ কিছু ত্রুটি আছে যেটা নিয়ে আমি ব্যক্তিগত স্তরে বিভিন্ন ফ্যানের সাথে আলোচনা করেছি। সেগুলো নিয়ে কাজ না করলে ওর জীবনে এগোতে পারবে না। ও যতই ওকে মানে যাওয়ার আগে ইগর একটা প্রমোশন দিয়ে যাক, যেগুলো করে বিদেশি কোচরা করে, স্টিফেন কনস্ট্যান্টাইনও করতো, যদি দেখে যাবার ঘন্টা বেজে গেছে কিছু প্রমোশন দিয়ে নিজের সিভিটা একটু ভারী করতে, বলতো আমি এতগুলো প্রমোশন কেস করিয়েছি। তো ডেভিডের কিন্তু বেশ কিছু জায়গা আছে যেগুলো কাজ করতে হবে। এবার আমি জানি না কোয়াদ্রাতের সেই ক্ষমতাটা আছে কি না। অন্তত 55 বছর বয়সে কোয়াদ্রাত সেই কিন্তু প্রমাণটা দেয়নি। 56 বছর বয়সে কি করবে কিনা জানি না। প্রবাবলি ইটস টু লেট ফর কোয়াদ্রাত টু বিকাম আ গুড গ্রুমার। হ্যাঁ, এত বয়সে গিয়ে কেউ আর বাচ্চাদের নিয়ে কাজ করে না। আপনি যদি দেখেন সাধারণত যারা কাজ করেছে বাচ্চাদের নিয়ে, কেরিয়ারের শুরুতে কাজ করেছে, পরের দিকে সে হয়তো ইদার সে বাচ্চাদের নিয়েই কাজ করে গেছে সারা জীবন, বা পরের দিকে হয়তো সে সিনিয়রে গেছে। কিন্তু এরকম আপনি পাবেন না যে লেট 50s গিয়ে বা মিড 50s গিয়ে কেউ হঠাৎ করে বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেছে, বা যারা অপ্রতিষ্ঠিত প্লেয়ার। সুতরাং আমি সত্যি জানি না ডেভিডের কী হবে। ভালো হলে ভালো, কিন্তু জানি না কি হবে। এবার পড়ে রইল আপনার জুনিয়র টিমে 2টো ছেলে। এক হচ্ছে আপনার এই দেবজিৎ রয়, আরেক হচ্ছে আপনার সুব্রত মুর্মু। এই 2টো ছেলে কিন্তু দারুণ প্রতিভাবান, কিন্তু এদেরও অনেক খামতি আছে। যা হয় মানে অল্প বয়সে খামতি থাকেই, কিন্তু এদের মধ্যে অনেক ভালো গুণও আছে। এখন এই খামতিগুলো এরা দূর করতে পারবে কি পারবে না সেটা আমি জানি না। যদি পারে তাহলে আইএসএল টিমের একটা সুবিধা হবে, অন্তত একটা ভালো বেঞ্চ প্লেয়ার পাবে যে ফরওয়ার্ড হিসেবে নামতে পারে। ঠিক আছে, কিন্তু এই খামতিগুলো এদের দূর করতে হবে, মানে কোনো শর্টকাট নেই। মানে আপনি চিল্লাবেন, 10টা পোস্টার বানাবেন, হ্যাঁ, হেলমেট পরাবেন, তাকে মানে বর্ম পরাবেন, এইসব করে কিচ্ছু হবে না। যদি দেবজিৎ রয়, যদি সুব্রত মুর্মু ঠিকঠাক করে স্থানীয় কোচের সাথে বাড়তি অনুশীলন করে, এরা তো অনুশীলনই করে না ম্যাক্সিমাম প্লেয়ার, হোটেলে থাকে, বা এই রিজার্ভ টিমের প্লেয়াররা তো আলাদা একটা কসবার দিকে থাকে। আর ওই সকালে বা বিকেলে যে ক্লাবে যে ট্রেনিংটুকু হয় 2 ঘন্টা, শুধু অতটুকুই করে। ওই 2 ঘন্টা ট্রেনিং করে কারো কিচ্ছু হবে না। যদি দেবজিৎ রায় বা সুব্রত মুর্মু ওটা করে তো ওদেরও কিছু হবে না। যদিও ওটার অতিরিক্ত করে তাহলে হবে। ডেভিডের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো আপনার ফরওয়ার্ড লাইনে মোটামুটি একটা দিয়ামান্টাকস এসছে, ভালো প্লেয়ার, ঠিক আছে, অন্তত গত মৌসুম অবধি তো ভালো খেলেছে। তো এইটা একটা ভালো দিক নাম্বার 9-এ। আবার নাম্বার 9-এ ব্যাকআপ হিসেবে একটা খাজা প্লেয়ারকে তুলেছে, তাকে আবার ক্যাপ্টেনও করে দেওয়া হলো, ক্লেটন। এর টোটাল একটা স্ক্যাম, মানে একটা শেডি একটা ডিসিশন। কে করেছে কেন করেছে আমি জানি না। ক্লেটনের থেকে খুব একটা প্রত্যাশা করবেন না, একটা ব্যাড ইনভেস্টমেন্ট, একটা ম্যাসাকার হয়েছে, ঠিক আছে। ফরওয়ার্ড লাইন আপনার গেল এরকম। এবার মাঝমাঠের ডান দিকটা কিন্তু পুরোটাই একটা কানা। কখনো সায়ন খেলেছে, কখনো বিষ্ণু খেলেছে। বিষ্ণুকে নিয়ে আমি আর আলোচনা করতে চাই না, ছেলেটার মধ্যে এত বেসিক ত্রুটি আছে যে কোনো ভদ্র সভ্য সুস্থ মস্তিষ্কের কোচ ওকে প্রমোশন দিত না। তো কেন দিয়েছে আমি জানি না, কে দিয়েছে কেন দিয়েছে সে বৃত্তান্তে আমি যাচ্ছি না, জানিও না, কিন্তু ওর থেকে বেশি প্রত্যাশা আমি করছিও না। বা আমার মতন এরকম অনেক আছে যারা কোনো প্রত্যাশাই করছে না। সায়ন এখনও আনকোড়া আছে, ওরও কিছু ত্রুটি আছে, সেগুলো নিয়ে ওকে কাজ করতে হবে। যদি কাজ করে, ওই যেমন বললাম সুব্রত মুর্মু বা দেবজিৎ রায়ের মতন যদি কাজ করে, তবে সায়ন কিন্তু ভালো খেললেও খেলতে পারে, ঠিক আছে। আর প্লাস বাড়তি অনুশীলন, ঠিক আছে, বাড়তি অনুশীলন ছাড়া কিন্তু সায়ন, বিষ্ণু বাদ দিন, ভুল বললাম, সায়ন, দেবজিৎ রায়, সুব্রত মুর্মু এরা কেউ দাঁড়াতে পারবে না, ঠিক আছে। এবার তাহলে আপনার ডান দিকটা কিন্তু পুরোপুরি কানা মোটামুটি রয়েছে। চেষ্টা করা হয়েছে এই নান্দাকে ডান দিকে খেলানোর, কিন্তু নান্দা খুব আনপ্রেডিক্টেবল। ওর ফার্স্ট টাচটা খুব একটা ভালো না, কখনো খুব ভালো ফার্স্ট টাচ হয়, কখনো মানে যাচ্ছে তাই ফার্স্ট টাচ হয়। তো ডান দিকে একটা প্রবলেম আছে। এবার আমি জানি না ডান দিকে প্লেয়ার আদৌ নিতে পারবে কিনা ভালো, কেননা ওই যে বললাম রূপক শাহ এখন বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি, এখন ওরই অবস্থা। মানে এতদিনে ওনাদের টনক নড়েছে যে প্রতিষ্ঠিত প্লেয়ার কিন্তু তোলা যাবে না, একটা ভালো কোচ আমাদের নেওয়া উচিত ছিল যে অপ্রতিষ্ঠিত প্লেয়ার নিয়ে কাজ করতে পারবে, সেটা করেনি এরা। এবার মাঝখানে আপনার রইল, আপনি মহিতোষকে তো ছেড়ে দিয়েছেন, এবার পড়ে রইল কে, মানে শ্যামল বেসরা। শ্যামল বেসরা হচ্ছে এই ইস্টবেঙ্গল সিনিয়র আর জুনিয়র মিলে যতগুলো প্লেয়ার আছে সবচেয়ে এডুকেটেড। খুব ওর ক্লোজ আছে মহেশ, ঠিক আছে, ফ্রম এডুকেশন পার্সপেক্টিভ। কিন্তু শ্যামলকে কিন্তু
আরও গ্রুম হতে হবে, মানে স্ট্রেংথ বাড়াতে হবে, ঠিক আছে, আর একটু স্পিড বাড়াতে হবে। স্পিডটা খুব একটা ব্যাপার না, ওর 19 বছর বয়স, জেনুইন 19, মানে দক্ষিণীদের মতন ঘাপলা করা সার্টিফিকেট নয়, জেনুইন 19। তো ও যদি একটু সিনিয়রদের সঙ্গে প্র্যাকটিস করে, অনুশীলন করে, ও স্পিড কিন্তু অ্যাডজাস্ট করে ফেলবে। স্ট্রেংথটা কিন্তু ওকে কাজ করতে হবে, ঠিকঠাক করে কাজ করতে হবে। মানে স্ট্রেংথ বেশি বাড়াতে গিয়ে বা খুব তাড়াতাড়ি বাড়াতে গিয়ে যেন নিজের লিভারটা না নষ্ট করে, ওসব উল্টোপাল্টা প্রোটিন পাউডার বেশি ইনটেক করলে লিভারের চাপ পড়ে, প্লাস যেন এজিলিটিও নষ্ট না হয়, ঠিক আছে। তো ও যদি ঠিকঠাক করে গ্রুম হয়, মোটামুটি ও কিন্তু আপনাকে 40-45 মিনিট খেলে দেবে, মানে স্টেডি খেলে দেবে, মানে 90 মিনিট এই মুহূর্তে প্রত্যাশা করবেন না এই মরশুমে ওর থেকে আইএসএলে, ঠিক আছে, একটু বাড়াবাড়ি হয়ে যাবে। এবার আপনার মাদিতালাল, ঠিক আছে, দেখা যাক কেমন খেলে, ভালো খেললে তো ভালো। সাউলের কথা আমি আগেও একটা অডিওতে বলেছি, এটা আমার এক সতীর্থ এক বন্ধু আছে ইউএসএতে থাকে, সেও বলেছে যে সাউলের মধ্যে কিন্তু বক্স টু বক্স কিন্তু ওর মধ্যে কিন্তু জাহু টাইপ ওই ক্রিয়েটিভিটিটা নেই, সুতরাং ওখানে একটা প্রবলেম ইস্টবেঙ্গলে থাকবে, ঠিক আছে, মাঝ মাঠে। ডিফেন্সে আপনার রয়েছে সেন্টার ব্যাক চুঙ্গার, তো মোটামুটি 12টা বাজিয়ে দিয়েছে কোয়াদ্রাত। গত বছর কোনো রকম উন্নতি হয়নি, উল্টে অবনতি হয়েছে। হিজাজি মাহের রয়েছে। এবার আপনার জানি না ইন্ডিয়ান সেন্টার ব্যাক সেকেন্ড অপশান কে হবে, কোনো আনকোড়া ছেলেকে আনলে তাকে তো গ্রুম করার ক্ষমতা নেই কোয়াদ্রাতের। তো একটা ছেলে রয়েছে চাকুমান্ডি, তার খেলাটা আমি দেখিনি, তার যার খেলা আমি দেখিনি তাকে নিয়ে আমি কিছু বলতে চাই না। অল্প বিস্তর তার ক্লিপিং দেখেছি, মনে হয়েছে একটু পুরো ম্যাচ দেখলে একটু ভালো করে বোঝা যাবে, কিন্তু একটা সম্ভাবনা আছে, 50% বলতে পারি, যে ও কিন্তু সেন্টার ব্যাক হিসেবে দাঁড়ালেও দাঁড়াতে পারে, কিন্তু ওটা একটু সিএফএল নামুক, তারপর না ওকে নিয়ে একটু আলোচনা করা যাবে। আগে থেকে বেশি কথা বলে লাভ নেই চাকুমান্ডিকে নিয়ে, চেহারা ভালো, কিন্তু একটু নামুক, একটু দেখতে হবে। না দেখে ওই একটা ছেলে আছে, মানে তাকে মাঝে অনেকদিন ব্লক করে রেখেছিলাম, সে একটা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত ছিল। তো একসময় সে আমার উপর খুব রেগে গিয়েছিল, কেননা আমি আমার চ্যাট ফোরামে বারবার বলতাম যে অথুল আর জেসিনের মধ্যে অনেক সমস্যা আছে, টেকনিক্যাল সমস্যা। তো সে তখন খুব রেগে যেত এগুলো শুনে। তো রেগে গিয়ে মানে যা হয়, মানুষ অনেক সময় কথার লাগাম থাকে না, তো তখন আমি ব্লক করে দিয়েছিলাম, কেননা আমি আমার চ্যাট ফোরামটাই পরিষ্কার রাখতে পছন্দ করি। কেউ প্রশ্ন করুক, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু মানে কেউ উল্টোপাল্টা মানে লুজ কথাবার্তা, সেটার জন্য চ্যাট ফোরামটা নয়। এই ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি, কেউ উল্টোপাল্টা স্ল্যাং কোনো কমেন্ট করলে সাথে সাথে তাকে ব্লক করে দিই, মানে তার কমেন্টের সাথে সাথে তাকেও সাফ করে দিই। তো সে বলছে দাদা মানে এই আপুইয়াকে নিয়ে কিছু বলো। আমি বললাম আপুইয়াকে নিয়ে তো বলেইছি, মানে সেটা আইকিউ দুটোই কম, ইমোশনাল ইন্টেলিজেন্স আর নর্মাল ইন্টেলিজেন্স আইকিউ দুটোই কম। বলছে এই যে ও জয়েন করছে না, তবু ওকে নিয়ে ইউটিউব চ্যানেলে আলোচনা হচ্ছে। আমি বললাম দেখো ভাই, এগুলো কারো কারো পেশা, ঠিক আছে, এই চ্যানেল চালানো, তো তারা এগুলো করবেই, মানে বাচ্চা জন্মালেও আসবে, বা আপনার বিয়ে হলেও আসবে, কেউ মরলেও আসবে, মানে হিজড়া টাইপ। মানে আগেকার দিনে হিজড়েরা ছিল না, মানে বাড়িতে যাই অনুষ্ঠান হোক, মানে বিয়ে হলেও আসবে, কেউ মারা গেলেও আসবে, মানে বাচ্চা জন্মালেও আসবে, যাই অনুষ্ঠান হোক, মুখে ভাতে সব অনুষ্ঠানে চলে আসে। তো এদের এটা পেশা, মানে ঢাকঢোল পেটাবে, যাই হোক, আপুইয়া এলো ঢাকঢোল পেটাবে, আপুইয়া ইস্টবেঙ্গলকে গালাগাল দিল, ঢাকঢোল পেটাবে, এটাই এদের একটা কিছু একটা কন্টেন্ট তৈরি করতে হবে। তো ওকে আমি বলেছিলাম আমি নেক্সট যেদিন অডিও কোনো একটা বিষয় করব, তখন এইটা নিয়ে একটু আলোচনা করব। তো এই আপুইয়া ব্যাপারটা থাক। তো এবার আমাদের আসা যাক যে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম, তো আপনার ব্যাকে আমি জানি না কি হবে, ঠিক আছে। এবার সাইড ব্যাকও কিন্তু আমাদের লজ্জাজ্জরে অবস্থা, দুটো সাইড ব্যাক। তো একটা ছেলেকে তো নেওয়া হয়েছে, নামটা ভুলে যাচ্ছি, কল্যাণীর ছেলেটা। তো দেখা যাক, নামটা হঠাৎ করে মাথায় ব্ল্যাঙ্ক হয়ে গেল। তো দেখা যাক কেমন খেলে, কিন্তু মনে হয় না প্রতিষ্ঠিত কোনো সাইড ব্যাক আসবে। আর জুনিয়র টিমে তো খুব সাইড ব্যাক খুবই বাজে বাজে করেছে কাজ, মানে গত বছর থেকে দেখছি, বা বিনোর প্রথম বছর থেকেই সাইড ব্যাক গ্রুমিং নিয়ে প্রচুর আজে বাজে প্লেয়ার রিক্রুট করেছে এরা। তো এই প্রসঙ্গে বলতে চাই, এই যে মুখ্যমন্ত্রী যে এখন বলেছে যে বাংলাতে জঞ্জাল ঢোকানো, আবর্জনা ঢোকানো, এটাকে বন্ধ করা দরকার, এটা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য। এইসব যে গার্বেজ প্লেয়ারকে ঢোকানো হচ্ছে, তার ফলস্বরূপ দেখুন আজকে আপনার জুনিয়র টিমে কোনো সাইড ব্যাক নেই, কোনো সাইড ব্যাক নেই। 2 বছর হয়ে গেল আপনি রিজার্ভ টিম চালাচ্ছেন, কোনো সাইড ব্যাক নেই, তার কারণে এসব জঞ্জাল ঢোকানো হয়েছে। এবং আপনি বলতে পারেন তাহলে কি মানে পশ্চিমবঙ্গ ভারতের চেয়ে বাইরে না? দেখুন মুখ্যমন্ত্রী কিন্তু
আমি মুখ্যমন্ত্রীর দুটো লেকচার শুনেছি, প্রায় 1 ঘন্টা করে পুরোটাই শুনেছি। আমি বলেছি আমি তৃণমূল হোক, বিজেপি হোক, সিপিএম হোক, সবটা শুনি। মুখ্যমন্ত্রী দুটো লেকচার পুরোটা শুনেছি। মুখ্যমন্ত্রী কোথাও বলেনি এইটা হকার উচ্ছেদের ব্যাপার, কোথাও বলেনি বাইরের লোক কাজ করতে পারবে না। বলেছে যে অর্থের বিনিময়ে বাইরের আবর্জনা ঢোকানো বন্ধ করা হোক। অর্থের বিনিময় কেন? অর্থের বিনিময়ে কী করা হচ্ছে? ধরুন একটা প্রিমিয়াম স্পট আছে, একটা হকিংয়ে একটা ফাঁকা রাস্তা আছে, যেটা প্রিমিয়াম স্পট, ঠিক আছে? সেখানে একটা স্থানীয় একটা লোককে, সে বাঙালি হোক অবাঙালি হোক, যে পশ্চিমবঙ্গে থাকে বহু বছর ধরে, 10 বছরের বেশি, তাকে না দিয়ে সেই প্রিমিয়াম স্পটটা একটা বিহার বা ইউপির কাউকে দেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে। এখানে অর্থটা ইম্পর্টেন্ট, অ্যান্ড আনফেয়ার অ্যাডভান্টেজ দেওয়াটাও ইম্পর্টেন্ট। একই কাজ কিন্তু ইস্টবেঙ্গল রিজার্ভসেও হয়েছে। ইস্টবেঙ্গল রিজার্ভসেও একই কাজ হয়েছে। একটা বাইরের ছেলে, একটা কেরালার অযোগ্য ছেলেকে আপনি স্থান করার জন্য একটা স্থানীয় ছেলেকে সাথে বঞ্চনা করেছেন, তাকে সুযোগ দেননি। সেদিন একটা ছেলে দেখলাম, সঞ্জীব ঘোষ কেন 3 বছর কন্ট্রাক্ট পেয়েছে সেইটা নিয়ে সে খুব চিল্লামিল্লি করছে সোশ্যাল মিডিয়ায়। তো সেই ছেলেটা কিন্তু এজেন্টের সাথে কাজ করে, এটা তার পেশা, এজেন্টের হয়ে দালালি করাটা এটা তার পেশা। ছোট দালাল গোছের মন্দিরে থাকে না, এই পান্ডা সেই পান্ডা, ছোট পান্ডা। আপনি দেখবেন কালীঘাটে গেলেন, একজন নিয়ে আপনাকে একটা জায়গা অবধি গেল, তারপর আরেকটা বড় পান্ডার হাতে তুলে দেবে, তো ওদের মধ্যে টাকাটা ভাগাভাগি হয়ে যায়। তো এই হচ্ছে ছোটো পান্ডা গোছের। তো সঞ্জীব ঘোষের সাথে দেখুন একটা ছেলেটা প্রায় এখন বোধহয় 24 বছর বয়স হতে চললো, এই জুলাইতে হবে। ছেলেটা কিন্তু টেকনিক্যালি কিন্তু আপনার সায়নের থেকে বেটার, সায়নের থেকে হয়তো 2 বছর বয়সে বড়, কিন্তু টেকনিক্যালি সায়নের থেকে বেটার। কিন্তু এই ছেলেটা এখনও আইএসএলের সুযোগ পায়নি। কি করে পাবে? একে গত ক্যালকাটা ফুটবল লিগে একে খালি একবার ডান দিক একবার বাঁ দিক, একবার ডান দিক একবার বাঁ দিক এই করে গেছে। এবং কেন করেছে? তার কারণ আমার যে কোচ ছিলেন তিনি রোশাল আর আমনকে জায়গা করে দেওয়ার জন্য। কেননা তারা রোশাল আর আমন এরা একটু কানা গোছের, এরা যে কোনো একটা দিকেই খেলতে পারে, অপর দিকে খেলতে পারে না। তো এদের স্থান করে দেওয়ার জন্য সঞ্জীব ঘোষের সাথে বঞ্চনা করেছে। যদি কোনো ভালো সৎ কোচ থাকতো, সে কিন্তু সঞ্জীব ঘোষকে ঘষে মেজে গত বছরই আইএসএলে ঢুকিয়ে দিত। আজকে যে আপনার কাছে ধরুন একটা ব্যাকআপ অফ সৌভিক নেই, কেন নেই? তার কারণ গত বছর আপনি তন্ময় দাসকে খেলালেননি আইএসএল, আপনি উইন্টার উইন্ডোতে ওকে প্রমোট করেছেন, কিন্তু 1 মিনিটের জন্য নামাননি। এবার কী হবে আইএসএল আমি জানি না। যদি আপনি ওকে গত বছর নামাতেন, অল্প অল্প খেলাতেন, এই বছর কিন্তু আপনি কনফিডেন্টলি ক্লেম করতে পারতেন সিজনের শুরু থেকে যে তন্ময় দাস উড বি দ্য ব্যাকআপ সিডিএম ফর সৌভিক। কিন্তু আপনি করেননি। তা আমিও জানি না তন্ময় দাস কত তাড়াতাড়ি স্কেল আপ করতে পারবে টু বিকাম আ ব্যাকআপ ফর সৌভিক। একজনকে তো সময় দিতে হবে, কোনো ম্যাজিক তো নয়। আপনি তো ছেলেটাকে খেলাননি গত বছর, আপনি উইন্টার উইন্ডোতে ওকে প্রমোট করেছেন, প্রমোট করে আপনি 1 মিনিটের জন্য ওকে নামাননি। আপনি হাবি জাবি জেসি নেদেরকে অনেক ম্যাচে নামিয়েছেন, জেতা ম্যাচ হয়ে গেছে, ম্যাচ জিতে গেছে, পকেটে চলে এসছে, আপনি তবুও তন্ময় দাসকে নামাননি সেই সব ম্যাচে। তা আপনি তো নিজে পায়ে কুড়ুল মেরেছেন। এখন বলছেন যে পাচ্ছি না বাজার থেকে প্লেয়ার। পাবেন কি করে? প্লেয়ার যে এই সিস্টেমটা যে চলছে ইন্ডিয়ান ফুটবলে, যে ভালো প্লেয়ার, প্রতিষ্ঠিত ইন্ডিয়ান প্লেয়ার পাওয়া যায় না চট করে, এইটা বুঝতে আপনাদের জুন মাস কেন লাগলো? 2024 জুন মাস অবধি আপনাদের কেন বুঝতে লাগলো? এটা তো আমি বহু আগেই বলে দিয়েছিলাম। আমি তো কর্মকর্তা নই, সাধারণ একটা ফ্যান। আমি দেশেও থাকি না, বিদেশে বসে বসে খেলাটা জাস্ট ফলো করি। আমি যদি বিদেশে বসে বুঝতে পারি, আপনি দেশে বসে গরম গরম বুক চাপড়াচ্ছেন আর দম মারাচ্ছেন, আর আপনি এটা বুঝতে পারেননি এতদিন ধরে যে পাওয়া যাবে না সহজে, এখন হাত তুলে নাচানাচি করছেন আর প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছেন পাচ্ছেন না। কান ধরে উঠবোস করুন, কান ধরে ভিডিও পোস্ট করুন, ক্ষমা চান ইস্টবেঙ্গল ফ্যানদের কাছে। তো যাকে আশা করি কিছুটা বোঝানো গেল যে কোথায় কোথায় আমরা দাঁড়িয়ে, কোথায় কোথায় আমরা পিছিয়ে, কোথায় কোথায় আমরা শুয়ে পড়েছি। এবার জানি না আগামী দিনে কী হবে, দেখা যাক। ক্যালকাটা ফুটবল লিগ শুরু হোক। আরেকটা ছেলে ডান দিকে বলছিলাম আমরা একেবারেই কানা, তো জানি না সঞ্জীব ঘোষকে যদি ঘষে বেজে কিছু একটা করতে পারে, দেখা যাক। আর একটা ছেলে জয়েন করেছে বিজয় মুর্মু, আমি সত্যি জানি না ও কেমন। আমি না জেনে কাউকে সম্পর্কে কিছু বলি না, ঠিক আছে? আপনারা অনেকে আগে বলতেন যে ছেলেটাকে আমি ব্লক করেছিলাম যে আমি নাকি কেরালা বিদ্বেষী। আরে মশাই, যারা আমায় ব্যক্তিগতভাবে চেনে তারা জানে যে আমি আমার প্রফেশনাল জগতে ম্যাক্সিমাম দক্ষিণীদের সাথে কাজ করেছি,
ম্যাক্সিমাম দক্ষিণীদের সাথে এখনও তাদের সাথে ইন্টারাকশন হয়, তারা কথায় কথায় ফোন করে, বিভিন্ন ব্যাপারে গাইডেন্স দেয়। আমার সাথে দক্ষিণীদের কেন সমস্যা হবে? আমার সমস্যা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী বলল আপনি অন্য রাজ্যের লোককে পয়সার বিনিময়ে আনফেয়ার স্পট দিচ্ছে, আনফেয়ার অ্যাডভান্টেজ দিচ্ছেন, একটা স্থানীয় ছেলেকে আপনি বসিয়ে রাখছেন, তাই জায়গা দিচ্ছেন না। আপনি শ্যামল বেশাকে শান্টিং করে দিয়েছিলেন গত ক্যালকাটা ফুটবল লিগে, যেই মুহূর্তে শ্যামল বেশা ভালো খেলা শুরু করেছে আপনি ওকে বসিয়ে দিলেন, যাতে করে আমানের কোনো চ্যালেঞ্জার না থাকে, যাতে খুব সহজে আমানকে প্রমোট করে দেওয়া যায়। আপনি শ্যামল বেশাকে বসিয়ে দিলেন, পরবর্তীকালে লুকিয়ে রাখতে পারলেন না তো। আরএফডিএল যে মুহূর্তে শুরু হলো, পরপর ম্যাচে শ্যামল বেশা ম্যান অফ দ্য ম্যাচ। কোথায় আপনার আমন সেখানে? কোথায় আমন? আমন তো খেলেছে আরএফডিএলে, প্রত্যেকটা ধাপে খেলেছে, কোথায় সে আমন? আপনি আপনার মাদিতালালে প্রেস বিজ্ঞপ্তিতে আমানের নাম ঢোকাচ্ছেন। লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। এই কর্মকর্তা হোক বা ইনভেস্টার লোকদের লজ্জা পাওয়া উচিত। যাকে দেখা যাক কী হয় আগামী দিনে। যেটা বলে শেষ করবো, ওই বিজয় মুর্মু ব্যাপারটা হলো, আমি ওর কিছু ঝলক দেখেছিলাম। দেখা অনেকটা প্রথম নজরে আমার একটা বিষ্ণু টাইপ মনে হলো, দেখলাম খালি ড্রিবল করছে, কিন্তু ওই কিছু মুহূর্ত জাস্ট দেখেছি। অন্তত 45 মিনিট টানা না দেখলে ওর সম্পর্কে ভালো মন্দ বলাটা আমার মনে হয় ঘোরতর অন্যায় হবে। আমি জাস্ট ওই 5-10 সেকেন্ডে ক্লিপিং দিয়েছিলাম যেখানে খালি ড্রিবল করছে, যেটা বিষ্ণু করে, কোনো খেলাধুলা কিচ্ছু জানে না, টোটাল অশিক্ষিত একটা ছেলে, তাকে নিয়ে আবার নাচানাচি করে কোচ, কর্মকর্তা, ফ্যানরা। তো বিজয়মুখ খেলা শুরু করুক, ক্যালকাটা ফুটবল লিগ শুরু হোক, দেখা যাক যদি ওখান থেকে আমরা কিছু প্লেয়ার পেতে পারি। আর যাদের নাম আমি শুরুতেই বললাম, দেবজিৎ রয়, তন্ময় দাস, সুব্রত মুর্মু, শ্যামল বেসরা, এদেরকে আগামী দিনে যদি এগোতে হয়, আইএসএলে ভালো কিছু করতে হয়, তাহলে কী কী করণীয় সেগুলো কিন্তু বলেছি। ওই ফাঁকতালে দিনে 2 ঘন্টা ট্রেনিং করব, আপনি কোথাও যাবেন না, কোথাও কিচ্ছু হবে না, শ্যামল বেসরারও কিছু হবে না, ডাহা ফেল করবে যদি না তারা বাড়তি অনুশীলন করে। সকলে ভালো থাকবেন।